সারাটা কলেজ পিউ রনিকে তন্ন তন্ন করে খুঁজল, ক্লাসে পেলেও না, ফরিয়েও না। গতকাল থেকে তার লাগাতার কলে সামান্যতম রেসপন্স ছেলেটার করেনি। সে যে শেষবার পালাতে বলল, তারপর আর কথা হয়নি। পিউ অস্থির চিন্তায় ধূসরকে পেলে কি না, ওর সাথে দেখা হলো কি না, কি করলো, এসব জানার জন্য আঁকুপাকু করছে ভিতরে। যদি ওকে না পেয়ে থাকে, সত্যিটা ওর থেকে না শুনে থাকে, তবে সে যে মিথ্যা বলছিল কিভাবে বুঝলো মানুষটা? পিউ সূচক শব্দ করল। রবিন হতচ্ছাড়াটা যে ইচ্ছে করে ফোন তুলছে না, ও জানে গাদাটা হয়তো ভাবছে ধূসর ভাই ওর ফোন থেকে কল দিচ্ছে। টিফিনের সময় হয়েছে। করিডোরের কোণা থেকে তামিমের সাথে ছুটে গেল পিউ। রনির ঘনিষ্ঠ বন্ধু যখন খোঁজ জানবে নিশ্চয়। পিউ সামনে গিয়ে দাঁড়ালো, ব্যস্ত ভঙ্গিতে বলল, রনি কলেজে আসেনি কেন রে? তামিম জানিস কিছু? আচমকা এইবার পিউ এসে দাঁড়ালো, একটু ভ্যাকাচ্যাকা খেলো। ছেলেটা ধাতস্থ হয়ে সন্দিহান চোখে চাইল। বলো, কি ব্যাপার? তুই হঠাৎ ওর খোঁজ করছিস? মিটি হেসে ভুরু নাচালো তামিম। ইঙ্গিত বুঝতেই কপাল খোঁচা পিউ। কষে এক ধমক ছুঁড়ে বলে, চুপ কর। আসেনি কেন তাই বল। তামিম কাঁধ উঁচু করে বলল, আমি কি জানি, কাল বিকেল থেকেই তো লাপাত্তা। মাঠে ক্রিকেট টুর্নামেন্টের কথা ছিল, সেখানেও আসেনি। পিউ একটু চুপ করে থেকে বলল, মোবাইল এনেছিলি? এনেছি, দে। তামিম পকেট থেকে হাতাতে বলল, রবিনকে ফোন করবি কি না? পিউ কথাবার্তা এগোয় না, হাতে ফোন পেয়ে কল লাগায় রবিনের নাম্বারে। দুবার রিং হতে রিসিভ করে সে। হ্যাঁ বলো তামিম, কোথায় তুই? অপ্রত্যাশিত মেয়েলি কণ্ঠে রবিন থমকালো খানিক। স্ক্রিনে একবার চোখ বুলিয়ে শুধালো, কে? আমি কে জেনে লাভ নেই, আগে বল তুই কোথায়। লুকাতে বলছি বলে কি সত্যি ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছিস? রবিন বলল, ও পিউ। পরপর উদ্বিগ্ন হলো কণ্ঠ। লুকাবো না তো কী করব? তোর ধূসর ভাইকে বিশ্বাস আছে নাকি? গতকাল আমারই এলাকায় এক ছেলেকে মেয়ে আদমরা করে দিয়েছে। ও লোকের হাতে পড়ার ইচ্ছে আমার নেই। আমি যদি বুঝতাম তুই ওনাদের গিয়ে নালিশ করবি, বিশ্বাস কর কোনোদিনও তোকে চিঠি দেওয়া ভুল করতাম না। এখন তার খেসারত হিসেবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। পিউ ঠোঁট চেপে হাসল। গত অর্ধমাস যাবৎ রনি ছুক করছিল তার পিছনে, তাই সম্বোধনটা চটজলদি পাল্টাতে হয়েছিল তুমি। আর আজ ধূসর ভাইয়ের ভয়ে জায়গার গরু জায়গায়। আছিস কোথায়? বগুড়া এসেছি নানা বাড়িতে। চোখ কপালে তুলল পিউ। কি? একটু আগে আটকে রাখা হাসিটা প্রচণ্ড শব্দে বেরিয়ে এলো এবার। হাসতে হাসতে বলো, এই সাহস নিয়ে তুই এসেছিলি আমার সাথে প্রেম করতে? ফিতুর ডিম। থাক ওখানে থাক, রাখছি। রবিন আর পাল্টা উত্তরের সুযোগ পেল না। পিউ লাইন কেটে ফোন বাড়িয়ে দিতেই তামিম শুরু করে বলল, তোদের মধ্যে কি চলছে বল তো? পিউ অহীন কণ্ঠে বলল, তোর এই বন্ধু কি কিছু চলাফেরা আদরযোগ্য? আমাকে সন্দেহ করলে ড্যাশিং কারোর সাথে করবি? লাইক ধূসর ভাই, বুঝেছি। পিউরে যাওয়ার দিকে আহম্মকের বনে যেয়ে রইল তামিম। এই কথার মধ্যে ধূসর ভাই কোত্থেকে এলো? টিফিনের পর আরও দুটো ক্লাস হয়। প্রথম ক্লাস নেন কবিতা আনাম। 2 মাস হচ্ছে এসেছে এই কলেজে। হোয়াইট বোর্ডে গ্রামার টুকছেন তিনি, সহজ বিশ্লেষণ বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। অথচ পিউর মনোযোগ ওদিকে নেই। তার মস্তিষ্ক প্রতিটা নিউরনে ছুটছে ধূসর ভাইয়ের নাম। মানুষটা হাসি কথা বলা, তাকানোর ধরন, রাগলে ফুলে ওঠা সেই সরু নাকের ডগা আর কুঁচকে ফেলা ঘন ভুরু দুটো হারাম করেছ রাতের ঘুম, সঙ্গে কেড়ে নিয়েছে সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। বোর্ডে লেখা একটা লাইনও খাতায় তুলল না পিউ। উল্টো সাদা পৃষ্ঠে অন্যমনস্কতা ভরিয়ে ফেলল ধূসর ভাইয়ের লিখে। 3 বছর আগে সেই দিনটা এখনও পরিষ্কার ভাসছে তার চোখে। স্পষ্ট মনে আছে ধূসরের সঙ্গে প্রথম সাক্ষাৎ।
একবার উকি দিয়ে দেখি মানুষটার প্রতি ক্রাশ খেলো মেয়েটা। প্রথমবার শরীর ছড়ালো বয়ঃসন্ধিকালীন অন্যরকম আলাদা অনুভূতি। এমন চমৎকার পরিপাটি একটা মানুষের সামনে এরূপ সাদামাটাভাবে কিছুতেই যাবে না বলে। এক ছুটে ঘরে এলো নিজে। তাড়াহুড়া করে জামা পাল্টালো, ঝুঁটি বাঁধা চুল খুলে দিল পিঠে, কপালে টিপ পড়ল, হাতে ডজনখানেক কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁট ভর্তি লিপস্টিক মেখে ফের ছুটল বসার ঘরে। ছোট্টখাটো মেয়েটা লম্বাটে ধূসরের পাশে ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র হবে ভেবে সুচলা হিল পড়ল পায়ে। সারা ঘরে তখন আত্মীয় স্বজনদের ভিড়, ঘিরে রয়েছে ধূসরকে। দেশের বাইরে কেমন কাটালো, শুকিয়ে গেছে কেন, খাওয়া দাওয়া করে না, এরকম হাজারো প্রশ্নের মধ্যে জবাব বেগম হঠাৎ নজর পড়ল তার উপর। কী রে পিউ, কোথায় ছিলি তুই? আয় এদিকে আয়, ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? পিউ ঢোক গিলে ধূসর ঘাড় ঘুরিয়ে তাকায় তখন। অমনি বরফের ন্যায় জমে গেছে দৃষ্টি, নয় যেন সদপন ধারালো এক তরোয়াল নিক্ষেপ করেছে ধূসর, যা এক কিশোরী মেয়ের বক্ষপিঞ্জরে এফোর ওফোর করে দেয় গতিতে। মিনা বলল, দাঁড়িয়ে আছিস কেন? রেজমা ডাকলো না? এদিকে আয়। পিউ ঠায় দাঁড়িয়ে, তবুও পদযুগল যে চলছে না আসলে। কিভাবে চলবে? এই যে ধূসর এইভাবে চেয়ে রয়েছে, এই গভীর শান্ত চাউনি মারিয়ে সামনে আগানো সাধ্য আছে কারো? পিউ টেনে হিসড়ে পা বাড়ালো। হিল পরার অভ্যাস একদম ছিল না নিজের, এমন জুতোও নেই বলে। পুষ্পটা পড়েছিল, যেটা বেশ হিল হয় গোড়ালিতে। দুপা হাঁটতে গিয়েই জুতো কাত হলো, আর সে ধপাস করে পড়ে গেল ফ্লোরে। এক ঘর মানুষের মধ্যে ইজ্জত দফা রফা করতেই যেটুকু ছিল যথেষ্ট। ঘরভর্তি মানুষের ভ্যাকাচাকা খেল। পরের দফা হুড়াহুড় করে হেসে উঠল এতে। আর পিউ রাগে দুঃখে অপমানে ঠোঁট চেপে সংবরণ করল কান্না। কোনো রকম দাঁড়িয়ে জুতা জোড়া হাতে তুলে ফের ছুটল কামরায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল মেয়েটার। যার সামনে সুন্দর দেখানো ব্রাশে এত কিছু করলো, তার সামনে কি না আছাড় খেলো এমন। সেই প্রথম আলাপ মনে করে মুচকি হাসল পিউ। দিন যায় মাস যায়, তার ভালোবাসা বাড়ে। এই ভালোবাসা কবে বুঝবেন ধূসর ভাই? হাসছ কেন তুমি? হঠাৎ প্রশ্নে চমকে উঠল পিউ। ধ্যান কাটল ধূসরে। শতব্যস্ত আশেপাশে চেয়ে বুঝল পুরো ক্লাস তার দিকে তাকিয়ে। কবিতা আনাম রেগে গেল। স্ট্যান্ড আপ। পিউ কাচুমাচু হয়ে দাঁড়ালো। তিনি এগিয়ে বলেন, আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছ? হাসার কিছু ঘটেছে এখানে? পিউ মাথা নিচু করে নাড়ালো দুপাশ। তাহলে হাসছিলে কেন? কবিতা আনার বেঞ্চ হতে খাতা তুলতেই কথা আটকে গেল পিউর। এক হাত চোয়াল ঝুলে পড়ল অমনি। গ্রামারের স্থানে খালি ভর্তি ধূসর হাত। লেখাটা দেখে কটমটো করে তাকালেন কবিতা। ভয়কুণ্ঠায় পিউ চিবুক ঠেকল গলায়। তিনি রুষ্ট কণ্ঠে বলেন, আউট। এক্ষুনি ক্লাসে বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, যাও। পিউ মুখ কালো করল। উপায়হীন গুটি গুটি পায়ে ক্লাসের বাইরে এলো। কবিতা আনাম ভেতর থেকে উঁচু কণ্ঠে বলল, কান ধরো। ঝটপট কান হাতে দিল পিউ। ক্লাস চলাকালীন সে একা করিডোরে কান ধরে দাঁড়িয়েছে, পুরো কলেজ দেখছে ওকে। কিন্তু পিউ এতে খুব একটা ভাবান্তর হলো না। ভালোবাসার জন্য মানুষ কত কী করে, আর সে কি না একটু কান ধরতে পারবে না? প্রায় আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে পিউ। পায়ের পাতা ব্যথা করছে হালকা। এতক্ষণে দাঁড়িয়ে থাকা যায়? সে অসহায় চোখে কবিতা ম্যামের দিকে চাইল। ভদ্রমহিলা এবার দেখলও না সেই দৃশ্য। সম্পূর্ণ মনোযোগে ক্লাসে দিচ্ছেন তিনি। পিউ দীর্ঘশ্বাস ফেলল। এক জীবন এই ধূসর ভাইয়ের জন্য আর কি কি করতে হবে কে জানে। আচমকা মাঠের কোনায় বাইকের শব্দ আসে। এভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো পিউ। অসময়
অপ্রত্যাশিতভাবে ধূসরকে এখানে দেখে মেরুদণ্ড সোজা করে ফেলল সহজ। মানুষটা এ সময় এখানে কি করছে? কার বাইক এটা? ওনার তো বাইক নেই, গাড়ি আছে। পিউ স্তর ঘুরে গেল, পিঠ ফিরিয়ে দিল ওদিকে, হাঁসফাঁস করে উঠল লজ্জায়। আজকে প্রথম ধূসর এই অযাচিত উপস্থাপনাটা একটু খুশি হতে পারল না। আসার আর সময় পেল না উনি। এই কান ধরা অবস্থায় ওকে দেখলে তো পেস্টিস যা ছিল তাও শেষ। ধূসরের সাথে আরও একটা ছেলে আছে, মূলত বাইক আহুরি সে। দুজন আশেপাশে না চেয়ে সোজা অধ্যক্ষের কক্ষে ঢুকে যায়। পিউ এইবার নড়ে চড়ে দাঁড়ালো। ধূসর বেরিয়ে আসতে আসতে একবার ম্যাম ডাকলে হয়, তাহলে সে আর ওকে দেখতে পাবে না। বিধিমান এমন কিছু ঘটেনি। দেখতে দেখতে ধূসর বেরিয়ে আসে, সাথে অধ্যক্ষ। পিউ ভুলেও ফিরল না ওদিকে, বরং আরও গুটি গুটি মেরে দাঁড়ালো, মাথা নামিয়ে নিল বুকে। প্রার্থনা করল ধূসরবাই এবার ওকে না দেখুক, কিন্তু হলো না। কয়েকজোড়া পায়ের শব্দ কাছাকাছি টের পেয়ে আস্তে ধীরে চোখ তুলল পিউ। ধূসরসহ বাকিরা এদিকেই আসছে দেখে আমসত্তার মতো চুপসে এলো মুখ বিবর। অধ্যক্ষ তাকে এভাবে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার পিউ, কান ধরে আছো কেন? পিউ চোরা নয়নে একবার ধূসরের দিকে চায়। বরাবরের মতো শ্যামলা ঘাম জমা কপালে ভাঁজ পড়ে তার। অধ্যক্ষকে দেখে কবিতা আনাম এগিয়ে এলো দরজায়। কিছু হয়েছে স্যার? মেয়েটা এভাবে দাঁড়িয়ে আছে কেন ম্যাম? কোনো সমস্যা? তিনি মুহূর্তে বিরক্ত হয়ে বলেন, পিউ দিন দিন পড়াশোনা অমনোযোগী হয়ে পড়েছে স্যার। আমি বোর্ডে যা লিখছি নোটে তো তা করেনি, উল্টো হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে। পিউরের বুকটা হুহু করছে চিন্তায়। ভিতরে ভিতরে হা হুতাশ লাগলো। হে আল্লাহ, স্যার বা ধূসরবাই কেউ যেন প্রশ্ন না করে আমি কি লিখেছি খাতায়। চাওয়াটুকু কবুল হলো এবার। কথাটা কেউ জিজ্ঞেস করল না, তবে অধ্যক্ষ কণ্ঠে আক্ষেপ ঢেলে বলল, সে কি, এরকমটা তো তোমার থেকে আশা করা যায় না পিউ। তোমার মতো ব্রাইট স্টুডেন্ট যদি এরকম করে বিষয়টা হতাশাজনক। পিউ চোখ নামিয়ে আস্তে করে বলল, সরি স্যার। ভদ্রলোক থেমে গেল না, পরপর আওড়ে উঠলেন পিউর সবচাইতে অপছন্দের লাইন, তুমি ধূসরের বোন? ধূসরের রেজাল্ট তো ব্রিলিয়ান্ট ছিল, তোমারও উচিত সেভাবে আগানো। পিউরের মেজাজ বিগড়ে গেল অমনি। মাথা নিচে রেখে বিশিষ্টতার ভুরু কোঁচকালো। ইচ্ছে হলো ওনার কানের নিচে গিয়ে চেঁচিয়ে বলতে, আমি ধূসর ভাইয়ের বোন নই, বুঝেছেন আপনি? উনি একের পর এক উপদেশ দিচ্ছেন। শিকদার বাড়ির সকল ছেলে মেয়ে এই কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন। একে ভালো কলেজ, আবার বাসার কাছে। সেই অর্থে ধূসর এই কলেজের প্রাক্তন ছাত্র। পিউ মাথা নত করে দাঁড়িয়ে। অধ্যক্ষ রীতিমতো নিতেই ধূসরের কণ্ঠে কানে এলো, আমার মনে হয় আপনাদের আর একটু স্ট্রিক্ট হওয়া দরকার। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানো নয়, প্রয়োজন পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখা উচিত। পিউ হাঁ করে ওর দিকে চাইল। শত্রু তো তার ঘরে, কি পাষণ্ড মানব। কোথাও যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে মানুষটা কষ্ট মরে যায় তা নয়। আমি এখন আসছি স্যার, আপনি কিন্তু আসবেন। কথাটা ভদ্রলোক গদগদ হয়ে বলেন, আরে নিশ্চয় নিশ্চয়, তুমি নিজে এলে আমন্ত্রণ জানাতে আমি আসবো না? থ্যাংক ইউ। দুজন কর্মোদ্যম সারল, তারপর একটিবার পিছনে নাচিয়ে লম্বা পায়ে প্রস্থান দিল ধূসর। পিউ আহত হলো আবারও। কি নির্দয় মানুষ, তার অভিমান হলো। ছোট্ট হৃদয় ভাসমান হলো দুঃখের সাগরে। ভেঙচি কাটল কয়েকবার। কবিতা আনারে পিউকে ক্লাসে যেতে বললেন, অমনোযোগতা হুঁশিয়ারি দিলেন। পিউ হাসি হাসি মুখ করে বেঞ্চে এসে বসে। তানহার কানের কাছে এগিয়ে এলো তখন। ম্যামের চোখে এগিয়ে ফিসফিস করে বলল, হাসছিস কেন পিউ? এইভাবে কান ধরে দাঁড়িয়েছিলি, তোর লজ্জা করছে না? পিউ অবাক হয়ে বলে, নিজের
কানই তো ধরেছি, লজ্জা করবে কেন? তানহা তবদা খেয়ে যায়, চেয়ে থাকে বোকার মতো। কলেজ কোচিং সব সেরে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয় পিউর। শীতের সময় বেলাও বেশ ছোট। সাদিব ফেরে 7টার পরপর, আজকেও তাই। এসে ব্যাগ নামিয়ে রেখে ধপ করে বসে পড়ল সোফায়। যা অন্যের মাথায় বসে পিউ, তার চোখে মন দুটো টেলিভিশনে, মুখভঙ্গি সিরিয়াস, মনোযোগী। তখনই সাদিব মাথায় টোকা দিয়ে বলল, সারাক্ষণ টিভি দেখছিস, এক গ্লাস পানি নিয়ে আয় যা। বিঘ্ন পেয়ে বিরক্ত হলো পিউ, ভুরু কুচকে ফিরল সাদিফের ক্লান্ত সাদাটে মুখ দেখে। মায়ায় হলো, উঠে গেল দ্বিরুক্তহীন। গ্লাস এনে বাড়িয়ে দিল ওর দিকে। নেওয়ার সময় সাদিব তাকালো, সাথে হাসলো চমৎকার করে। জবাবে পিউ মৃদু হাসে, আবার এসে বলল পূর্ব স্থানে। সাদিবকে পানি দেওয়ার কাজটা নতুন নয় ওর। ঠিক 7টায় তার প্রিয় সিরিয়াল শুরু হয়। পিউ হাঁ করে থাকে টিভির দিকে। সাদিব ফিরেই আদর ছড়ে, যা পানি নিয়ে আয়। তাতে আশেপাশে লোক থাকুক বা নাই থাকুক, হোক সে চোখের সামনে বা রুমে, যেখানেই থাকলে ওর নাম ধরে সাদিব ডেকে আনবে। তারপর সুন্দর করে হেসে বলবে, এক গ্লাস পানি। পিউ দীর্ঘশ্বাস ফেলে। প্রতিবার এই একই কাজ যদি ধূসর ওকে তাকে দিয়ে করাতো, কিন্তু না, সে তো ভুল করেও চেয়ে খেত না ওকে। পাশে আছে কি না নেই, যে মানুষ খেয়াল করে না, সে ডেকে এনে পানি চাইবে কেন? সাদিব পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সবে চাকরি নিয়েছে একটা নামি দামি কোম্পানিতে। অল্প সময়ে সামান্য কর্মচারী থেকে পদোন্নতি পেয়েছে ম্যানেজার পোস্টে। আর এতেই সে হয়ে উঠল পরিবার চোখের মণি। যদিও ছোট থেকে সে বাধ্যগত সন্তান, কখনো বড়দের সাথে ঠোঁট মিলিয়ে তর্কে নামার রেকর্ড নেই। প্রথম দিকে অবশ্য ব্যবসা বসার চাপটা তাকেও দেওয়া হয়েছিল, কিন্তু নিজের চেষ্টা তার এই উন্নতি দেখে কেউ আর বিশেষ করেনি। আর যাই হোক, ধূসরের মতো তার বকে যাচ্ছে না। ধূসরের চেয়ে সাদিব বেশ কয়েক বছরের ছোট। পিঠাপিঠি বলে মিল ও প্রগাঢ়। বাড়িতে দুই ছেলেকে নিয়ে এমন দুই ধরনের মাতামাতিটা তাদের সম্পর্ক কিন্তু বিশেষ প্রভাব ফেলে না। মানুষ হিসাবে সাদিব শান্ত, ধীর স্তর, হাসি খুশি। উল্টো দিকে ধূসর বান্ডুলে বেপড়া, অশান্ত গোছের। আর এই নিয়ে বাড়িতে কর্তাদের যত চিন্তা, বিশেষ করে আমজাদ শিকদারের। তার পরিবারের বড় ছেলে ধূসর, জ্ঞাতিগোষ্ঠী ছেলে মেয়ের ভিতর সবথেকে ব্রিলিয়ান্ট বয়, যার প্রতিটা শিরায় ব্যবসা সামলানোর মতো বিচক্ষণতা, বুদ্ধি রয়েছে। এরকম একটা রত্র বিপথে যাচ্ছে ক্রমশ আমজাদ মেনে নিতে পারছে না। হাজার বারণ করলেও ধূসর মাথা দোলায়, সয় দেয় ক্ষণিকের। কিন্তু আদৌ তো রাজনীতি ছাড়ার নাম নেয়নি কোনো দিনও। আমজাদ বুঝে গিয়েছে ওদের কোনো ফেরানো যাবে না। সাদিবকে নিয়ে বাপ চাচাদের যেমন গদগদ ভাব, ধূসরকে নিয়ে একই অবস্থা গৃহিণীদের। মিনা বেগম এক প্রকার অন্ধ তার প্রতি। বাইরের লোক, বাড়ির লোক মাঝে মধ্যে ভুলে বসে ছেলেটা আসলে কার, রুবায়েদা নাকি মিনার। ধূসর নিজেও মিনার নামটা। খাবার চাওয়া থেকে শুরু করে যে কোনো কিছু, মাকে, বড় মাকে হাঁক ছুঁড়েও বাড়ির প্রতিটা মানুষকে সে ভালোবাসে। বাসবে না শুধু পিউকে, অথচ ওই তার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য সর্বক্ষণ মরিয়া। পিউরের ভাবনার মধ্যেই সাদিব চটপট ভঙ্গিতে গ্লাস ফাঁকা করল, ওর দিকে এগিয়ে দিল ফের। পিউ বলল, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাইদ ভাই। সাদিব ভুরু কুঁচকে বলল, কেন? এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কত কিছু মিস করছি। একটা ভাবি থাকলে এটা আর হবে না। সাদিব কেমন করে হাসলো, কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়ালো রুমে যাবে বলে। এক পা বাড়িয়ে ফের এলো আবার। পিউরের দিক চাইল, কণ্ঠ খাত নামিয়ে বলল, এই রহস্য একদিন ঘুচবে পিউ, আর একটু বড় হয় তারপর বলবো। চলে গেল সে। পিউ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে রইল অমন। 18তে পা দেবে সামনে, আর কত বড় হবে ও।
ধূসরের সকালে নাস্তার টেবিল ছাড়া পাওয়া যায় না। ও খুব কম খেতে বসে সবার সাথে।